নমস্কার, নমস্কার, নমস্কার। আমাকে ক্ষমা করে দেবেন। অনেকদিন ভিডিও দিতে পারিনি। কিন্তু আমি আপনাদের জন্য এনেছি নতুন গল্প বন্ধু। এখানে আমি আপনাদের গল্প শোনাবো। আজকে আমি বলতে চলেছি দেশের মধ্যে নিরুদ্দেশ, যেটি শিবরাম চক্রবর্তীর লেখা একটি গল্প। গল্পটিতে কণ্ঠ দেব আমি আরজিস। উনি হাস্যরসাত্মক গল্পগুলির জন্য দ্বিতীয় স্থান অর্জন করেছেন। ওনার জন্ম 13ই ডিসেম্বর 1903 এবং 28ই আগস্ট 1980 উনি মারা যান। এখন আর বেশি কিছু না বলে গল্প শুরু করলাম। দাদা, অনেকদিন আমরা দেশ ছাড়া, যাবো একবারটি দেশে। দেশের জন্য ভারী মন কেমন করছে আমার। দেশ আবার কোথায় রে? যেখানে রয়েছি এখানটা কি আমাদের দেশ না? সারা ভূভারতই তো আমাদের দেশ। তা তো জানি, কিন্তু স্বদেশ বলে একটা কথা নেই? যেখানে জন্মেছি, বড় হয়েছি, খেলাধুলা করেছি, সে দেশকে বড় হয়ে ফিরে দেখবার স্বাদ হয় না একবার? এই ভূভারত তো সবার দেশ। আমার কিসের আপন? আমাদের দেশের জন্য মন কাঁদছে দাদা। সে দেশ কি আর আছে রে? কবেই নিরুদ্দেশ হয়েছে। সেখানে গিয়ে বাস্তবেই তুই চিনতে পারবি না, তোকেও কেউ চিনবে না, সব নিশ্চিহ্ন। কি করবি সেখানে গিয়ে? পাত্তা পাবি নে কোথাও। তবু একবারটি যাব, যাই না দাদা? তবে যাচ্ছিস যখন একটা কাজ সেরে আসিস আমার। আমি তো কাজের মানুষ, সময় নেই কোথাও যাবার। তুই যখন যাচ্ছিসই, স্বামীজির কাছে আমার ঋণটা শোধ করে আসিস এই সুযোগে। স্বামীজির ঋণ? স্বামীজির কাছে তুমি আবার ধার করলে কবে গো? অবাক হয় গোবরা। আহা, টাকা কড়ির ধার কি আবার ধার নাকি একটা? ও তো টাকা ফিরিয়ে দিলেই তো শোধ হয়ে যায়। সে ঋণ নয় রে, এ ঋণ অপরিশোধ। শুনি কি ঋণ? তোমার এ ধারা আবার কেমন ধারা? জানতে চাই গোবরা। যাবার আগে জানিয়ে দেব তোকে। তবে এইটুকু কই এখন, এবার পা ভেঙে রামকৃষ্ণ সেবাশ্রমে গিয়ে পড়েছিলাম না বেশ কিছুদিন, তখন এক স্বামীজি এসে আচার্যিতভাবে ধর্মশিক্ষা দিতেন। কেবল আমাকে না, আমাদের সব রুগীকেই সেই শিক্ষার ঋণ শুধতে হবে। এই কথা? তা দেব সুদে। সুদে আসলে কি করতে হবে বলো? বলবো রে, বলবো। অঢেল টাকাও দেবো সেই জন্যে। অনেক টাকার দায় চাপিয়ে দেবো তোর মাথায়। গৌহাটি স্টেশনে নেমে গোবরা দেখলো যে দাদার কথাটাই খাঁটি। তার দেশ কোথায় নিরুদ্দেশ? প্ল্যাটফর্মের এধার থেকে ওধার অবধি দুবার চষে গিয়ে চেনা জানা একজনেরও সে হদিশ পেল না। এমনকি স্টেশনটাকেই যেন অচেনা মনে হয়। যে গৌহাটি স্টেশনে উঠে তারা কলকাতায় পাড়ি দিয়েছিল, তার চেহারাটাই পাল্টে গেছে। আরও অনেক লম্বা চওড়াই যেন এখন। তবু এরই মধ্যে একজনকে বসে একটুখানি চেনা চেনা বলে তার ঠাউর হলো। প্ল্যাটফর্মের একধারে এক মনে সে জুতো সেলাই করছিল। তার কাছে গিয়ে শুধালো, হারুদা যে, চিনতে পারো আমায়? এই যে গাবু ভায়া, চিনব না তোমাকে সে কি কথা? আমার চোখের ওপর এত বড়টা হলে এত সাত সকালে উঠে চলেছ কোথায় শুনি? যাব কি গো, এই ট্রেনেই এলাম তো। ট্রেনে এলে? গেছলে কোথায় এর মধ্যে গো? কলকাতায়। সেখানে ছিলুম তো একদিন। ওমা, তুমি কিচ্ছু খবর রাখো না? অবাক করলে হারুদা। কলকাতায় ছিলে নাকি একদিন? কই জানি না তো কিছুই। কেউ বলেনি আমায়। যা দিনকাল, কেউ কারোর খবর রাখে না ভাই। ফুরসত কই খবর রাখার? তাই বলো। যা বলছো। তা হারুদা, তুমি কি আজকাল স্টেশনে তোমার কাজ করো নাকি? না করলে চলে না ভাই। যা দিনকাল পড়েছে না, ঘরে বসে রোজগার কুলায় না। এই বড় বড় মেল গাড়িগুলো যাওয়া আসার সময়টাই আসি কেবল। গাড়ি তখন বেশ খানিকক্ষণ দাঁড়ায়, তো যাত্রীবাবুরা সেই সময়টা জুতো পালিশ করিয়ে নেয়। তাড়াহুড়োর মুখে কম মেহনতে বেশি উপায় হয়ে যায়। তাই বুঝি? আচ্ছা, কলকাতা যাবার আগে আমার জুতো জোড়া মেরামত করতে দিয়ে গেছিলাম। বছর 17 আগেকার কথা, মনে আছে তোমার? এই তো সেদিন, মনে থাকবে না? সারানো হয়েছে নাকি? তুমি বলেছিলে আর দিন দুই বাদে এসে নিয়ে যেতে। এতদিনে হয়েছে নিশ্চয়ই। নিশ্চয়ই। এতদিনে সারানো হবে না? বলো কি গো? চলো না, দিয়ে দিচ্ছি এখনই তোমার হাতে হাতে। স্টেশন ছেড়ে বেরুলো দুজনে।
স্টেশনের এ রাস্তাটা তো বড় রাস্তায় ছিল জানি, কিন্তু এখন আরো যেন বেশ বড় হয়েছে মনে হচ্ছে। শুধু এইটে? অনেক বড় বড় রাস্তা হয়েছে এই এলাকায়। এই শহরে? সে শহর আর নেই রে ভাই, দুদিন বাদে এলে চেনাই দায়। আরে, এইখানে কোথায় যেন আমাদের বাড়ি ছিল না? গেল কোথায় বাড়িটা? বেবারিশ পড়েছিল তো এতদিন। মিউনিসিপ্যালি তোমাদের বাড়িটা আর তার লাগাও সব বাড়ির দখল নিয়ে ভেঙে চুরে ওই রাস্তাটা চওড়া করেছে। তাহলে এখন উঠবো কোথায় গো? জ্বলে পড়ছো নাকি? আমার বাড়িতেই উঠবে না হয়। তোমাদের পরিবারে কজনা? আমি আবার বাড়তি বোঝা হব না তো গিয়ে? সব মিলিয়ে আমরা 51 জন একান্নবর্তী পরিবার আমাদের। যেখানে 51 জনের মাথা গোঁজার জায়গা সেখানে তোমারও ঠাঁই হবে ভাই। আর কদিনের জন্যই বা? এবার অবশ্যই দিন কয়েক। তবে যে কাজের জন্য এসেছি, না, সেটা সমাধা হলে তারপরে দাদাও আসবেন আবার একবারটি, তাকেও আসতে হবে। তবে ওই কয়েকদিনের জন্যই। তার কি হয়েছে? বললাম না আমাদের একান্নবর্তী পরিবার। যাহা 51 তাহাই 52, যাহা 52 তাহাই 53। তা বটে। তা হারুদা, এই রাস্তার কোন গলিতে যেন আমিনা বিবিরা থাকতো না? তাদের বাড়ির পিছনে বেশ কয়েকটি পেয়ারা গাছ ছিল, খাসা পেয়ারা। স্কুলে যাবার পথে পেরে পেরে খেতুম আমরা। এ তল্লাটে তারা আর নেই কো। এখানকার সব বেচে বুচে শহরের ওধারে গিয়ে তারা বাসা বেঁধেছে এখন। পেয়ারা বেচে সংসার চলতো তাদের। ভারী গরিব ছিল তাঁরা। গরিব বলতে আমিনা বিবির খসম সেই পেয়ারা খা মারা গেলে তাকে গোরস্থানে নিয়ে কবর দেবার পয়সা পর্যন্ত জোটেনি। তাই নাকি? হ্যাঁ ভাই, তাই বাধ্য হয়ে বাড়ির পেছনটায় পেয়ারা গাছগুলোর গোড়াতেই তাকে গোড় দেওয়া হয়েছে। আর বিধাতার কি লীলা, সেই গোড় দেওয়া থেকেই সেইখানেই গোড়া। এত যে গরিব ছিল আমিনা বিবি। দাদা বলছিল সেই কথাই। যাচ্ছিস যখন তখন মনে করে আমিনা বিবিকে কিছু সাহায্য। তা দিতে পারে সে সাহায্য, কিছু কেন বেশ কিছু সে দিতে পারে। এখন চাও না তার কাছে? তার কাছে গিয়ে চাইবো কি গো? তাকেই কিছু দিতে বলেছে দাদা, দিয়েও দিয়েছে আমার সঙ্গে। তাদের আবার দেবে কি গো? তাদের কি আর সেদিন আছে? না যে পেয়ারা খার সেই গোড় দিতে গিয়ে সেইখানটা গোড়া, সেই থেকে বরাত ফিরে গেল তাদের। শাবলের ঘায়ে ঠন করে উঠে মাটি চাপা মোহরের ঘরা বেরিয়ে পড়ল। সেই থেকেই তারা বড়লোক। শহরের বড় লোকদের পাড়ায় গিয়ে বাড়ি কিনে ছেলে মেয়ে নিয়ে সব সুখে রয়েছে এখন আমিনা বিবি। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। গোবরা আনন্দে গদগদ। কিসের থেকে কার বরাত ফিরে যায় কেউ বলতে পারে? তা এখান থেকে কলকাতায় গিয়ে কিরকম বরাত ফিরলো তোমাদের শুনি তো। টাকা কামাতেই তো যাওয়া কলকাতায়, তাই না? আমিনা বিবির মতন অমর না হোক, হয়েছে কিছু কিছু। দাদা একটা কারখানা ফেলেছে, কাঠ চেরাইয়ের কারখানা, যেখানে যত আসবাবপত্র বানায়। ভালোই করেছো তোমরা। চাকরি বাকরি বড় একটা মেলে না ভাই আজকাল। ঘরে ঘরেই আজকাল ছোটখাটো কারখানা দেখতে পাবে। এমনকি আমারটাকেই তুমি একটা জুতো সেলাইয়ের কারখানা বলে ধরতে পারো। বললেই হয় কারখানা, বাধা কি? হ্যাঁ, বললে কিছু বেজুত হয় না। তবে আমাদের এমন একালে কারখানা নয় গো, কতজনা কাজ করে সেখানে, বিরাট এক শেডের তলায়। সেড কি? করগেটের শেড, ছাদ বলেই ধরতে পারো। সবাই আমরা সেখানে এক পরিবারের মতোই, অত লোক, সবাই এক শেডের তলায়। আমাদের পরিবারটা বা কম কিসের? আমি, আমার বউ, আমার শালি, বাচ্চা বাচ্চারা সব, গরু বাছুর ছাগল ভেড়া খচ্চর ঘোড়া কুকুর বেড়াল হাঁস মুরগি, তার উপর নেংটি দূরের কথা বাদই দিচ্ছি। সব মিলিয়ে 50 জনের উপর। সবাই আমরা এক ছাদের তলায়। একান্নবর্তী পরিবার বললাম না? এক ছাদের তলায়? তার মানে? মানে এক ঘরের ভেতরে একটাই তো ঘর, আর ঘর কই আমাদের? গরু ভেড়া সব নিয়ে একসঙ্গে থাকো? মিলেমিশে বেশ আছি। নেংটি ইঁদুরদের আমি ধরছি না অবশ্যই, তারা তেমন মিশুকে নয়। আর তোমার কারখানা জুতো সেলাইয়ের? বাড়ির উঠোনে আবার কোথায়? যেতে যেতে পথের মাঝে থমকে দাঁড়িয়ে গোবর্ধন বলে, মনে পড়েছে, মনে হচ্ছে এইখানে ছিল আমাদের স্কুল বাড়িটা, প্রাইমারি স্কুলের। মনে পড়ছে তোমার? পড়বে না? কান ধরে কতদিন দাঁড়িয়েছিলাম বেঞ্চির উপরে। কোথায় গেল সেই স্কুল? গেল কোথায়? ওপর দিয়ে রাস্তা কেটে বেরিয়ে গেছে, দেখছো না? তা তো দেখছি। রাস্তায় তো বাড়ি চাপা পড়ে জানতাম,
উল্টে বাড়িও যে রাস্তায় চাপা পড়ে দেখছি এখন। বলতে বলতে তারা হারুর আস্তানায় এসে পড়ল। উঠোনে উঠে গোবরা বলল, এই তো তোমার কারখানা হারুদা, এইখানেই বসি কোণের এই মোড়াটায়। এই কারখানায় বসেই তোমার কাণ্ড দেখা যাক। কাণ্ড আর কি দেখবে ভাই, কাজ টাজ আজকাল আর তেমন নাই, সেই জন্যই তো উপরি আয়ের আশায় স্টেশনে যাওয়া। আমার জুতো জোড়াটাই নিয়ে এসো দেখা যাক, বানানো হয়ে রয়েছে বললে না, সেইটাই তো প্রকাণ্ড। তাই দেখি। হারু আনাচে কানাচে খুঁজে পেতে নিয়ে এলো জোড়াটাকে। এই নাও। ওমা, এ যে কিছুই সারাওনি গো, কেমনই রয়েছে। দুদিনের মধ্যে হয়ে যাবে খুন, তুমি তো দুদিন রয়েছো এখন। সেবার তুমি ওই কথাই বলেছিলে, দুদিনের ভেতর সারিয়ে দেবে। এখনো তোমার মুখে সেই দুদিন। লাগলে ওই দুদিনই লাগবে, বুঝেছো ভাই, তবে ওই লাগাটাই মুশকিল, এই আর কি। এত ব্যস্ত কিসে, সুস্থির হয়ে বসো এখন, চাটা খাও, ভালো করে দেখি তোমায়। ভালো করে দেখতে গিয়ে হারুর চোখ ছানা বড়া। তোমার মুখটা আগের চেয়ে ঢের চকচকে হয়েছে দেখছি, স্নো পাউডার লাগিয়েছো বোধহয়। তা বেশ, তা বেশ। মুখের পর তার চুলের চাকচিক্যে নজর পড়ে। ও বাবা, তোমার চুলের বাহারও তো কম নয় হে, কলকাতার হাওয়া লেগে মাথার ভোল পাল্টে গেছে। গোবরার শীর্ষস্থানের দৃশ্য তার চোখ কেড়ে নেয়। বাহ, দিব্যি টেরি বাগিয়েছো দেখছি। এখানে থাকতে তো কই তোমার টেরি ফেরি কোনোদিন দেখিনি। ও বাবা, গায়ে কি আবার, এ তো সিল্ক নয় ভাই, প্রায় সিল্কের মতোই যদিও। কি বললে, টেরিলিন? নয়া বিলিতি আমদানি? কলকাতার হালের ফ্যাশন এই বুঝি? গোবরার আগাপাশতলা খুঁটিয়ে মাথায় পায়ের পাতায় সে তলিয়ে দেখে। অদ্ভুত কাটছাটের এই জুতো কোথাকার হে? এ তো এখানকার না, আমার বানানো নয় তো। কি বললে, চীনে বাড়ির জুতো? টেরিটি বাজারের কেনা? টেরিলিন টোপকে মাথার থেকে পায়ের টেরিটি পর্যন্ত চোখ বুলিয়ে হারুদার চোখ একেবারে ট্যারিটি। বাহ, ডবল টেরিটি বাগিয়ে বসেছো দেখছি। বেশ বেশ, আমাদের গাবু যে গাবুরনার হয়ে গেল গো, একেবারে লাট সাহেব। এই আলোচনার ফাঁকে একটা মুরগির বাচ্চা কোঁকর কো করতে করতে কোত্থেকে ছুটে এসেছে। তোমার পরিবারভুক্ত একজন, তাই না হারুদা? 51 এক। না, ভুক্ত হয়নি এখনো, তবে একান্নবর্তী পরিবারের একজনটা ঠিক, আজ পরিবারভুক্ত হবে। আজ হবে? তার মানে? মানে তোমার খাতিরে ওকে কেটে খাবো আজ আমরা, তাই বলছিলাম। তোমার পরিবারের একজন কমে যাবে তো তাহলে। বাড়লেও তো একজন, তোমাকে নিয়ে সেই 51ই তো রইলো। আমি আর কদিন এখানে। দাদা তার কাজের যে বরাত আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, সেটার ব্যবস্থা করেই চলে যাব 2-1 দিনের মধ্যেই। ভালো কথা, তোমার দাদার কথাটাই তো জানা হয়নি এখনো, কি কারণে এখানে তোমার আশা তাই তো বলনি ভাই। শোনো, গোড়ার থেকেই বলি সব। হয়েছিল কি, গত বছর দাদার একটু পদস্খলন হয়েছিল। ওরকম হয়, কারু কারু হয়ে থাকে বুড়ো বয়সে, হলে ভারী মারাত্মক, সহজে জোড়া লাগে না, ভাঙা বুক ভাঙাই থেকে যায়, যাকে বলে গিয়ে ওই ভগ্ন হৃদয়। না গো, বুকটুক নয়, পড়ে গিয়ে একটা পা ভেঙেছিলেন দাদা। কাছাকাছি এক রামকৃষ্ণ সেবাশ্রমে নিয়ে যাওয়া হয়েছিল। পায়ে প্লাস্টার লাগিয়ে হাসপাতালে পড়েছিলেন দিন কত। সেই অন্য কথাই, সেখানে এক স্বামীজি, ওদের ওই মঠেরই, রোজ বিকেলে ধর্মশিক্ষা দিতে আসতেন রুগীদের। দাদাকেও দিতেন। সেই থেকে দাদা সর্বধর্ম সমন্বয় সমন্বয় করে প্রায় ক্ষেপেই উঠেছেন। সর্বধর্ম সমন্বয়টা আবার কি ব্যাপার, শুনিনি তো কখনো। হারুর কাছে কথাটা নতুন। মানে হিন্দু মুসলমান পার্সি খ্রিস্টান বৌদ্ধ জৈন সব ধর্মই এক। এমন কিছু করতে হবে যেখানে সবাই এক হয়ে সমান সমান মিলতে মিশতে পারবে, ধর্মকর্ম করতে পারবে একসাথে। পরমহংসদেবের সেই সর্বধর্ম সমন্বয়ের জন্য দাদার এখন প্রাণ কাতর। কিন্তু এ তো 2-4 দিনের কমও নয় দাদা, তুমি বলছো দুদিন থাকবে এখানে, তাতে কি করে হয়? কলকাতায় আমাদের কাজ না, অঢেল কাজ। দাদা কি পারে একলাটি? দাদার কাছে আমারও থাকার দরকার যে। তাহলে কি করে হয় ভাই? সমন্বয় বলে কথা, তাও আবার সর্বধর্মের, মন্দির মসজিদ গির্জা কত কি বানাতে হবে, কত কাঠখড় পুড়বে, মিস্ত্রি মজুর খাটবে কত, কত ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরের দরকার, টাকাও কত যে লাগবে কে জানে। টাকার জন্য কোনো ভাবনা নেই,
লাখ টাকার একটা সেলফ চেক কেটে দাদা আমার সঙ্গে দিয়েছে, সেটা আমি তোমার নামে এখানকার কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছি না হয়, তারপর আরও যত লাগবে পাঠাবে দাদা। তুমি এই সব মিস্ত্রি, মজুর, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর নিয়ে এর তদারকির ভার নিতে পারবে না? পারবো না কেন? এই মুলুকের যত ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর সব আমার চেনা। তাদের মাথা আমার কেনা না হলেও তাদের পায়ের জুতো আমার থেকেই কেনা। তাদের হাত পা বাঁধা আমার কাছে। আমার কথায় রাজি হবেই সবাই। আমার অবসর মতো তাদের দিয়ে এ কাজ আমি ভালোই করতে পারবো। তাছাড়া পূর্ণ কাজও তো বটে। তাহলে তার ব্যবস্থা করো আজকের মধ্যেই, আমি যেন রাতের ট্রেনেই ফিরতে পারি কলকাতায়। এখন ব্যাংকে চলো, তোমার নামে চেকটা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলে দিই গে। হারুর নামে লাখ টাকাটা ব্যাংকে দিয়ে সেদিনই গোবরা কলকাতায় ফিরে গেল। সর্বধর্ম সমন্বয় মন্দির বানানোর ভার নিল হারু। ঠিক হলো, এই এলাকার যে জায়গায় সাপ্তাহিক হাট বসে, দূর দূরান্ত থেকে কেনাবেচা করতে আসে যত লোক, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পার্সি সব্বাই, সেই হাটের মাঝখানেই হবে এই মন্দিরটা। আগামী রথযাত্রার দিনে দাদা হর্ষবর্ধন এসে সেই সমন্বয় মন্দিরের দ্বারোদ্ঘাটন করবে, ঠিক রইল। রথযাত্রা তিথির যথা দিবসে হর্ষবর্ধন ভাইকে নিয়ে যথাস্থানে হাজির, সর্বধর্ম সমন্বয় মন্দিরের দ্বারোদ্ঘাটন করতে। হারুদা, ওই লাখ টাকাতেই তোমার মন্দির ফন্দির গড়া হয়ে গেল সব? লাগলো না আর? লাগবে না আর? প্রথম দর্শনেই হর্ষবর্ধন চেক বই খুলে তৎপর। না না, আবার কিসের লাগবে? ওই টাকাতেই হয়ে গেছে সমস্ত। কয়েক হাজার বেঁচে গেছে বরং। যারা ওর দেখাশোনা করবে ওই টাকা সুদে তাদের বেতন বাবদ চলে যাবে। আর কিছু দিতে হবে না তোমাদের। চলো বাজারে গিয়ে ধর্মস্থানটা দেখে আসি আগে। আমাকে আবার মন্ত্রীদের মতন দ্বারোদ্ঘাটন করতে হবে তো। হর্ষবর্ধন কন? মন্ত্রীদের মতোই তোমার জন্যেও আমি ফটোগ্রাফার মজুদ রেখেছি তাই। কিছু ভেবো না ভাই, শহরের সেরা ফটোগ্রাফার। বাজারে গিয়ে হর্ষবর্ধন তো হতবাক। বাজারের মধ্যিখানে মৃত্যুকারে সারি সারি পায়খানা। এ কি হারুদা, মন্দির কই? আমার সমন্বয় মন্দির, এ তো কেবল পায়খানা দেখছি দাদা। প্রথমে ভেবেছিলাম যে মন্দির বানাবো, শিব মন্দির। তারপর ভেবে দেখলাম সেটা ঠিক হবে না। সেখানে কেবল হিন্দুরাই আসবে। মুসলমান, খ্রিস্টান এরা কেউ ছায়া মারাবে না তার। মসজিদ করলেও সেই এক কথা, মুসলমান ছাড়া কেউ ঘেঁষবে না তার দরজায়। গির্জা করলে একদিন হয়তো মারামারি, লাঠালাঠিও বেঁধে যেতে পারে। তাই অনেক ভেবেচিন্তে এই পায়খানাই বানিয়েছি। সবাই আসছে এখানে, আসবে চিরদিন। হিন্দু, মুসলমান, জৈন, শিখ, খ্রিস্টান, কেউ বাকি থাকবে না। বলে দম নেওয়ার জন্য হারু একটুকুনি থামে। এধারের অর্ধেক জুড়ে ওই পায়খানায়, আর ওধারে বসিয়েছি এক পাইস হোটেল। হাটে বাজারে যারা আসে সস্তায় যেন দুমুঠো খেতে পায়। এধারটা পায়খানা আর ওধারটায় তোমার খানা পাই, এই ব্যাপার তো। টিপ্পনিকাতে গোবরাও। এই দুই জায়গাতে তুমি সব ধার্মিকের মিল পাবে ভাই। আহার করা আর বাহার করা তাহাতেই। সর্বধর্ম সমন্বয় এইখানেই। ধর্ম আর কর্ম দুইয়ের সমন্বয় এখানে। বলো, তাই কি না? যা বলেছো। বলেই হর্ষবর্ধন মুক্তকচ্ছ হন। কাঁচা সামলাতে সামলাতে সামনে যেটা পড়ে সেটার দরজা খুলে সেদিয়ে পড়েন শশব ব্যস্তে। সারধর্মের দ্বারোদ্ঘাটন হর্ষবর্ধনই করলেন সর্বপ্রথম। তাহলে কেমন লাগলো আমাদের প্রথম গল্প? কমেন্ট বক্সে জানাবেন, আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষে আপনাদের জন্য কোশ্চেন রইল যে পরের গল্পটি কিসের ওপর বানাবো, কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।